গণ অভ্যুত্থানের স্মরণীয় বছরে শেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র জনতা। সাংবিধানিক স্বীকৃতি প্রদান। অধিকারকে গুরুত্ব না দিলে ঘটবে গণবিস্ফোরণ বার্তা দিয়ে গেল 2024। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প নয়, নিশ্চিত করতে হবে মর্যাদা ও সম্মান। ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছে। যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো দরকার। ইংরেজি বর্ষবরণ ঘিরে কোনো হুমকি নেই, আতশবাজি পটকা ফাটালে আইনি ব্যবস্থা। সন্ধ্যা থেকে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট বিকেলে দেবে কমিটি। আজ প্রতিবেদন জমা দিচ্ছে না সংস্কার কমিশনগুলো, সময় বেড়েছে 15 দিন। সাতকানিয়ায় বিজিবির কুচকাওয়াজ। বাংলাদেশের সাথে ভারত মিয়ানমারের সীমান্ত সুরক্ষিত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিস্টেম আপগ্রেডেশনের পর সার্ভার চালু হলেও 1 মাস ধরে বন্ধ ইউনিয়ন ও সার্কেল ভূমি অফিসের কার্যক্রম। ভোগান্তিতে হাজারো মানুষ। 15 বার গেছি এসিডেন্ট অফিসে, তাতে কোনো ফায়দা হইতেছে না। জমি কিনছি, আবার মেডিসিন করুন, আবার বিক্রি করুন, হ্যাঁ, এরকে অনেকটাই আর কি ভোগান্তিতে আছে। ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিনে আবারও ছাত্র জনতার মহামিলনের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। 1 জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেওয়া হলেও গভীর রাতে তা বদল করে জামায়াতের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। মূল কর্মসূচি শুরু হবে বিকেল 3টায়, কিন্তু ডিসেম্বরের মধ্য দুপুরে অনেকেই উপস্থিত হয়ে গেছেন শহীদ মিনারে। এখন বলা হচ্ছে ঐক্যের কথা, যে ঐক্যের মাধ্যমে গণবিস্ফোরণ ঘটেছিল 5 আগস্ট। গদি ছেড়ে দেশান্তরী হয়ে যান শেখ হাসিনা। জুলাই আগস্টের ছাত্র জনতা যে মন্ত্রে দীক্ষিত হয়েছিল, সেই বৈষম্যহীন সমাজের প্রত্যাশায় আজও তারা হাজির হবেন বলে প্রত্যাশা ছাত্র নেতাদের। গণজমায়েতে অংশ নিতে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। স্লোগান দিতে দিতে শহীদ মিনার প্রাঙ্গণে ঢুকছেন বাস ভর্তি শিক্ষার্থী। সকাল 7টার মাঝেই অবস্থান নিয়েছেন উত্তরের পঞ্চগড়, নাটোর, সিরাজগঞ্জ থেকে আগতরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবের ঘোষণাপত্র পাঠের কর্মসূচি দিয়েছিল সংবিধান প্রতিস্থাপন ও আওয়ামী রাজনীতি অপ্রাসঙ্গিক করতে। এরই মাঝে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র প্রকাশের তথ্য জানানোয় শিক্ষার্থীরা ব্যানার বদল করে জড়ো হচ্ছেন মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে। বাংলাদেশের প্রায় 64 জেলারই বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা একত্রিত হয়েছে এই প্রত্যাশা নিয়ে। নতুন সংবিধানের সংস্কার চাচ্ছি, তো এইটার জন্য এখানে আমাদের একত্রিত হওয়া। মূলত আমাদের মেইন যে টার্গেটটা সেটা হলো এই জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান। আমরা চাচ্ছি আমাদের একটা স্বীকৃতি এবং আমাদের একটা ক্লিয়ার একটা এভিডেন্ট যে আমরা এই অভ্যুত্থান করেছি, কেন করেছি, কি হয়েছে, এই জন্য আমাদের ঘোষণাপত্রটা চাচ্ছিলাম। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী আলামিন হক অহন। সরাসরি যাব তার কাছে। অহন, শিক্ষার্থী সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি ও আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি। শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসছেন এবং একেবারে ভোরবেলা যারা বিভিন্ন স্থান থেকে ঢাকা শহরে এসেছেন, শহীদ মিনারে জড়ো হয়েছেন, তাদের যদি আমি দেখাতে চাই, এরাও এখানে বেশ রৌদ্রোজ্জ্বল, যে কারণে আশেপাশে অনেকে অবস্থান করছেন। তারপরেও কিন্তু সামনে তারা বসেছেন সেই বিকাল 3টায় তাদের যে অনুষ্ঠান শুরু হওয়ার কথা সেটির জন্য অপেক্ষা করছেন। একটি ব্যারিকেড দেওয়া হয়েছে শহীদ মিনারের সামনে, তার বাইরে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা রয়েছেন এবং শহীদ মিনারের পাদদেশে এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের স্বজন এবং যারা আহত হয়েছেন তারা এখানে বসে আছেন। এবং আপনি জেনে থাকবেন আনুষ্ঠানিকতা যেটি, সেটি তো বিকাল 3টায় শুরু হবে। তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা সেই প্রস্তুতিগুলো নেওয়া চলছে। আশা করা যাচ্ছে নির্ধারিত সময়েই সেই যে জুলাইয়ের ঘোষণাপত্র না দিয়ে তারা এখন যে ইউনিটি মার্চ ফর ইউনিটি যেটি
বলছেন সেটা নিশ্চয়ই সেই নির্ধারিত সময়ই শুরু হবে, তেমনটি আমরা আশা করছি। এবং আপনাকে জানিয়ে রাখি, জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি যখন পোস্টপোন করা হলো, তারপরেও আমরা জেনেছি যে সেই সব ঘোষণাপত্রে তারা কি চান, কি আকাঙ্ক্ষা তাদের, সেগুলো আজ তারা জানাবেন। সাধারণ শিক্ষার্থী যারা পুরো বাংলাদেশ থেকে এসেছেন সেই বিষয়গুলো তুলে ধরবেন। এবং সাধারণ শিক্ষার্থীর সঙ্গে আমি যখন কথা বলছিলাম, তারাও একই কথা বলছিলেন, তাদের যেই আকাঙ্ক্ষার কথা সেটি তারা জানাচ্ছিলেন, বলছিলেন সংবিধানের কথা। এবং বেশ কয়েকদিন ধরে গেল শনিবার থেকে রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কি হতে যাচ্ছে সেই বিষয়গুলো উঠে এসেছে। এবং আশা করা হচ্ছে যে এই যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে সেই বিষয়গুলো তারা সরকারের কাছে চাইবেন, যেহেতু সরকার একটি ঘোষণাপত্রের কথা বলেছেন। এবং যে স্পিরিট নিয়ে তাদের যে গণ অভ্যুত্থান সেটি নিশ্চয়ই সরকার খেয়াল রাখবেন এবং সেটি নিয়ে একটু চাপ প্রয়োগ করা হবে আজকের এই যে মার্চ ফর ইউনিটি থেকে। ধন্যবাদ আপনাকে। এখন জনগণের আকাঙ্ক্ষার তুলনায় বড় কোনো শক্তি নেই, সেই শিক্ষা বাংলাদেশকে দিয়ে গেল বিদায়ী বছর 2024। মানুষের চাওয়া পাওয়া অধিকারকে গুরুত্ব না দিলে একসময় যে গণবিস্ফোরণ হবেই তাও জানান দিয়েছে এবছর। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প আর স্বপ্নের বিপরীতে মানুষের মর্যাদা, সম্মান আর বৈষম্যহীন সমতার দেশ গড়তে আগামীতে রাজনীতিকরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবেন, সেই প্রত্যাশা বিশ্লেষকদের। তবে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের যে কোনো বিকল্প নেই, সে কথাও স্মরণ করিয়ে দেয় তারা। বিদায়ী বছর 2024 রাজনীতিতে কি বার্তা দিয়ে গেল তা নিয়ে মাহফুজ বিশুর রিপোর্টে বিস্তারিত। 5 অগাস্ট শিক্ষার্থী জনতার গণঅভ্যুত্থানে কেবল ক্ষমতা না, দেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো। এ ঘটনার মাত্র মাসখানেক আগেও সম্ভবত কারো ভাবনাই ছিল না ক্ষমতা হারাতে পারে পরাক্রমশালী আওয়ামী লীগ। যদিও গেল 2013-14 সাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে ছিল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু তাতে নড়েনি শেখ হাসিনার ক্ষমতার মসনদ। জুলাই আগস্টের কোটা বিরোধী আন্দোলনে যে এমন গণবিস্ফোরণ ঘটবে তা হয়তো ধারণায়ও ছিল না ক্ষমতাসীনদের। জনগণ কি বলে, গণতন্ত্র কি বলে, এটা আমাদের মেইন ফোকাসে আসা উচিত। সবসময় ওই যে স্বৈরাচারী মনোভাব, তারপরে নেতাদের একদম আলাদা হতে হবে, বিষয়টা সাধারণ মানুষের থেকে পুরোপুরি আলাদা হতে হবে, রাজনীতি একটা ব্যবসা হবে, এই কনসেপ্টের সাথে আমি একমত হতে পারি না। ক্ষমতার কাছাকাছি থাকার চাইতে জনগণের কাছাকাছি আপনার থাকতে হবে, না হলে হচ্ছে আপনি যতই উন্নয়ন করেন আর যাই করেন বা আপনার যত শক্তিশালী ন্যারেটিভই থাকুক না কেন, আপনি হচ্ছে জনবিচ্ছিন্ন হইতে বাধ্য এবং আপনাকে হচ্ছে ক্ষমতা ছাড়তেও বাধ্য হইতে পারে। পেছনের গল্পটা অনেক ত্যাগ আর সাহসের। কেবল জুলাই আগস্টেই প্রাণ দিতে হয়েছে হাজারের বেশি মানুষকে। হাসপাতালে শুয়ে এখনো কাতরাচ্ছেন কয়েক হাজার মানুষ, যাদের কারো চোখ নেই, কেউ বা চিরতরে হয়ে গেছেন পঙ্গু। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আর রাষ্ট্র, সরকার, প্রশাসন সবকিছুকে দলীয়করণ করেও জন আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে যে থাকা যায় না, 54 বছরের বাংলাদেশে তা আবারও প্রমাণিত হয়েছে এবছর। সবচেয়ে বড় বার্তা হচ্ছে জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। আপনি রাষ্ট্র তৈরি করেন, নিপীড়ক বাহিনী তৈরি করেন, আপনি রাজনীতির খেলা খেলতে পারেন, আপনি সংবিধান বদল করতে পারেন, আপনি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিতে পারেন, ব্যক্তির সমস্ত ক্ষমতা পঞ্জীভূত করতে পারেন এক হাতে। জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। 2024-এর ইলেকশনটা চূড়ান্তভাবে অবজ্ঞা করেছিল মানুষের আকাঙ্ক্ষাকে। জুলাই অগাস্টে মৃত্যুকে ভয় না পাওয়ার যে সাহস, ওই সাহসটাই কিন্তু অবস্থার পরিবর্তনটা এনে দিয়েছিল। কারণ পরপর বোঝা গেল যে পুরো এই স্বৈরশাসনের পুরোটা হচ্ছে তাসের ঘর। সেই সাথে টেকসই গণতন্ত্রের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসহ সব পক্ষকে আরও যত্নশীল হওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষের আহত হওয়া, তাদের মধ্য দিয়ে যে মানুষ কি চাচ্ছে, মানুষ গণতন্ত্র চায়,
মানুষ অংশগ্রহণের রাজনীতি চায়। নির্বাচন হইতেই হবে, কিন্তু যে নির্বাচন আসলে প্রকৃত পক্ষে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং এই সংস্কারগুলোকে আপলোড করতে পারবে, সেই পথের দিকে আগানো দরকার। ভোটাধিকারের সাথে এই বাড়তি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা চাচ্ছে এবং রাষ্ট্র এবং সমাজের সম্পর্কের মধ্যে যে অমর্যাদার জায়গাগুলো, যে ন্যায় বিচারের অনুপস্থিতির জায়গাগুলো, এগুলো যেন পরিবর্তন হয়। কেবল নির্বাচনী যে গণতন্ত্র নয়, বরং দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনবান্ধব নীতি বাস্তবায়নে মানুষের যে মৌলিক প্রত্যাশা, সেই শিক্ষা মাথায় রেখে আগামী দিনের রাজনীতি চলবে বলে বিশ্বাস সাধারণ মানুষের। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। 2024 সালে রাজনীতির যে শিক্ষা, সেক্ষেত্রে প্রচলিত সেই ধারণা ভুল প্রমাণিত হোক, এমন প্রত্যাশা দেশের কোটি মানুষের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 31st নাইট ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। 31st নাইটে আতশবাজি না করার জন্য ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি। বলেন, সারা পৃথিবীতে নববর্ষে পটকা আতশবাজি ফোটায়, তবে তারা সেখানে নির্দিষ্ট স্থানে এই উৎসব করে। আগামী বছর থেকে বর্ষবরণের উৎসবের জন্য স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরবাসীর সহযোগিতায় নতুন বছর বরণ হবে। ঢাকাবাসী তার আহ্বানে সাড়া দেবেন বলেও আশা করেন। এ সময় তিনি বলেন, পুলিশের মনোবল এখন আগের চেয়ে অনেক ভালো। সারা পৃথিবীতে হয়, ঠিক আছে, সারা পৃথিবীর অধিকাংশ দেশ রাত্র 12টা 1 মিনিটে ব্যাপক হারে আতশবাজি, ক্লাস্টার বোমা, ফানুস ব্যবহার হয়ে থাকে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। 31st নাইটে আতশবাজি, ফানুস উড়ানো বন্ধে আজ সন্ধ্যা থেকে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে, এমনটাই জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয়। সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। দীর্ঘ 13 বছর পর প্রকাশ্যে চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদ সদস্য সম্মেলন। এতে অংশ নিয়েছেন ছাত্র শিবিরের সদস্যরা। সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ভাষণে তিনি বলেন, 15.5 বছর যারা জুলুম করেছে তারাই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সব হত্যার বিচার দেখতে চায় দেশবাসী, তোলেন সেই দাবিও। এর আগে সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, 24-এর আন্দোলনের সহযোদ্ধা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। জুলাই আন্দোলনে অনেকেই কোনো সহযোগিতা করেনি, সেখানে ছাত্র শিবিরের ভাইরা সব দিক থেকে সহযোগিতা করেছে। সার্জিস আলম বলেন, 24-এর আন্দোলনের মতো দেশের স্বার্থে সামনের দিনেও একসাথে কাজ করতে হবে। এই সম্মেলনেই সদস্যদের ভোটে 2025 সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন করা হবে। ছাত্রনেতা মঞ্জুরুল ইসলাম 24-এর অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন জমা আজ বিকেল 5টার মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট নিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনি। সেনা, পুলিশ, গণপূর্ত সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা যে তথ্যগুলো সংগ্রহ করেছেন সেগুলো আজ জরুরি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হবে। জানা গেছে, দেশের বিভিন্ন ল্যাবে আগুনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পরীক্ষা করা হয়েছে। চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে বিদেশ থেকেও নমুনা পরীক্ষা করে দেখা হবে। কেন এবং কারা জড়িত সেটিও খতিয়ে দেখবে কমিটি। 26 ডিসেম্বর সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। সেই ঘটনায় 5টি মন্ত্রণালয়ের দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। 30 ডিসেম্বর প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু প্রস্তুত না হওয়ায় তা জমা দেয়নি কমিটি। আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিচ্ছে না সংস্কার কমিশনগুলো। নির্বাচন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে 3 জানুয়ারি, আর 7 জানুয়ারি রিপোর্ট দেবে দুর্নীতি দমন
সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। এছাড়া 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন পুলিশ সংস্কার কমিশন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে 6 সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশন সহ এই 6 সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে 15 জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। সংস্কার কমিশন গঠিত হলেও কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হওয়ায় সময় নেন তারা। প্রধান উপদেষ্টার ইঙ্গিত দেওয়ার সময় অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে 6 জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইন অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ মার্চের 2 তারিখের মধ্যে শেষ হলেও তা চলমান থাকবে। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে। জানান, ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের চিহ্নিত করে বাদ দেয়া হবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশন এখনই কিছু ভাবছে না, জানান প্রধান নির্বাচন কমিশনার। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বিজিবির। ভারত সীমানা পরিস্থিতি নিয়েও সজাগ আছে বাংলাদেশ। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে 102তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার 46 নারী সহ 695 জন নবীন সৈনিক বিজিবিতে যোগদান করেছেন। সাতকানিয়া থেকে লুৎফর রহমানের ছবিতে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান। বছরের শুরুটা হয়েছিল মিয়ানমার সীমান্তে দেশটির অভ্যন্তরীণ উত্তেজনা দিয়ে, যার রেশ ছিল বছরের শেষেও। একদিকে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির আধিপত্য, অন্যদিকে ভারত সীমান্তে চাপা অস্বস্তি। এমন বাস্তবতায় অনুষ্ঠিত হলো বিজিবির নতুন রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেন নবীন সৈনিকরা। পালন এবং মান্য করিব। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামরিক জান্তা ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশের। আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি, ওই জায়গাটা তারা দখল করে নিছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের দুটো জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে। আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে। এ সময় ভারত সীমান্ত নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। ত্রিমাত্রিক বাহিনীর আরো আধুনিকায়ন সহ নানা পদক্ষেপ চলমান আছে বলে জানান উপদেষ্টা ও বিজিবি মহাপরিচালক। পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে সীমান্তে, সেসব সমস্যা মোকাবেলায় নতুন করে পরিকল্পনা করছে বাংলাদেশ। আর পুরনো মাদক আর অস্ত্র সহ নানা চোরাচালানের সঙ্গে এসব নতুন পরিকল্পনা বাস্তবায়নে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নবীন এই রিক্রুট সদস্যরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। সিস্টেম আপগ্রেডেশনের 4 দিনের মধ্যে চালু হয়েছে সার্ভার। তারপরও 1 মাস ধরে বন্ধ দেশের সব ইউনিয়ন ও সার্কেল ভূমি অফিসের কার্যক্রম। সেবা গ্রহীতাদের বলা হচ্ছে সার্ভার বন্ধ, ফলে নামজারি, খাজনা পরিশোধের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা যাচ্ছে না। ভোগান্তিতে পড়ছেন অনেকে। আরিফুর রহমান সবুজের প্রতিবেদনে ছবি তুলেছেন পার্থ রায়। নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন ভূমি অফিস। দেখা নেই তহসিলদারের 2-1 সেবাগ্রহীতা আসলেও সার্ভার বন্ধের অজুহাতে ফেরত দেয়া হচ্ছে তাদের। একই চিত্রের দেখা মিলে শরীয়তপুরের সদর উপজেলার পালং ইউনিয়ন ভূমি অফিসেও। নামজারি কিংবা খাজনা পরিশোধে গত 1 মাস ধরে ঘুরছেন ভূমির মালিকরা। একই অজুহাতে ফিরিয়ে দেয়া হচ্ছে তাদেরও, ফলে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। অনেক লোকেই আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা ঘুরে আবার চলে যায়। 10-15 বার গেছি এসিলেন্ট অফিসে, তাতে কোনো ফায়দা হইতাছে না। জমি কিনছি, আবার মেডিসিন করুন, আবার বিক্রি করুন, হ্যাঁ
এরকে অনেকটাই আর কি ভোগান্তিতে আছি। মূলত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় গত ২৬ নভেম্বর থেকে শুরু হয় সার্ভারের সিস্টেম উন্নীতকরণের কাজ। এরপর থেকে সারা দেশের ভূমি অফিসগুলোতে বন্ধ হয়ে যায় সব ধরনের সেবা প্রদান। টেকনিক্যাল নাম হলো ল্যান্ড সার্ভিস গেটওয়ে এলএসজি, কিন্তু আমরা ওয়েব পেজের নাম হলো www.land। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কিছু জটিলতা থাকলেও সার্ভার উন্নীতকরণের কাজ শেষে ১ ডিসেম্বর থেকে চালু আছে নতুন সার্ভার। তহসিলদারদের অজ্ঞতা এবং অনাগ্রহের কারণে ফেরত দেয়া হচ্ছে সেবাগ্রহীতাদের। যারা মাঠে কাজ করছেন, যারা সেবা দিচ্ছেন, হয়তোবা তিনি ওখানে হয়তোবা প্রবেশ করছেন না, দ্বিতীয়ত হচ্ছে যে হয়তোবা প্রবেশের সময় তখন তার একটু সময় লাগছে, কিন্তু হয়তোবা তিনি ওই ধৈর্যটা রাখতে পারছেন না, সুতরাং উনি হয়তোবা ওখানে বলে দিচ্ছেন যে সার্ভার বন্ধ। এই অনাগ্রহের প্রমাণ পাওয়া গেল রাজধানীর তেজগাঁও সার্কেল ভূমি অফিসে আসা এই সেবাগ্রহীতার ভাষ্যে। প্রথম বলছিল যে সার্ভার নাই, তো ওনারা বলছে যে যখন আসবে আপনি জানুয়ারির ১ তারিখের পরে আপনি নেক্সট উইকে আসেন। মিউটেশনের কাজের জন্য এই ব্যক্তি গত ১ মাস ধরে তেজগাঁও ভূমি কার্যালয়ে ঘুরছেন, কিন্তু বারবারই তাকে বলা হয়েছে সার্ভার উন্নয়নের জন্য কাজ বন্ধ রয়েছে। সে কারণেই এই ব্যক্তি নানা ধরনের ভোগান্তির শিকার হয়েছেন। শুধু এই ব্যক্তি নয়, প্রত্যেকটি ভূমি অফিসের চিত্র এরকম। প্রথমে সার্ভার বন্ধ থাকার কথা বলে ফেরত দেয়া হলেও যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে সহকারী তহসিলদার জানালেন কাজ হচ্ছে, তবে সার্ভারের ধীরগতির কারণে নানা জটিলতায় পড়ছেন তারা। আপনারাও এখানে আসলাম, ওই লোকও আমাকে বলল যে সার্ভার বন্ধ, আপনিও প্রথমে আমাকে বললেন যে সার্ভার বন্ধ না, সার্ভার স্লো। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য মতে সিস্টেম উন্নীতকরণের পর বেশ কিছু সমস্যা ধরা পড়লেও এর মধ্যেই সমাধান করা হয়েছে। ১ জানুয়ারি থেকে পুরোদমে চালু হবে সার্ভার। কারিগরি কিছু সমস্যা তো রয়েছেই ছিল, যেটা ক্রমান্বয়ে কিন্তু প্রতিনিয়তই এটা উত্তরণ ঘটছে। যেহেতু নতুন সিস্টেম, যদিও বললাম যে এটি সেকেন্ড ভার্সন, কিন্তু নতুন কিছু ফিচার অবশ্যই আছে। আমরা কিন্তু আমাদের সকল পর্যায়ের সহকর্মীদেরকে প্রশিক্ষণ এবং তাদেরকে এগুলো পরিষ্কারভাবে বোঝানোর জন্য সেগুলো আমরা শুরু করেছি। ২০১৭ সাল থেকে এটুআই প্রকল্পের আওতায় অনলাইনে শুরু হয় ভূমি ব্যবস্থাপনার কার্যক্রম। ২০২২ সালে প্রকল্পটি চলে আসে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৯ শ্রমিককে এখনও উদ্ধার করা যায়নি। তারা বন বিভাগের কাজে নিয়োজিত ছিলেন। অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান চলছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি গিয়াসউদ্দিন। তিনি জানান, অভিযানে বন বিভাগ ও স্থানীয় লোকজন অংশ নিয়েছেন। অপহরণের পর থেকে এখনও কোনো পরিবার পুলিশের কাছে অভিযোগ নিয়ে যায়নি বলেও জানান টেকনাফ থানার ওসি। এদিকে অপহরণকারীরা প্রত্যেক পরিবারের কাছে ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছেন বলেও নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। সোমবার বন বিভাগের অধীনে ১৯ জন শ্রমিক পাহাড়ে কাজ করতে যান। এ সময় সশস্ত্র কিছু লোক তাদের ধরে নিয়ে যায়। এছাড়া আজ সকালে পাহাড়ছড়া এলাকা থেকে আরও ৭ জনকে অপহরণের খবর পাওয়া গেছে। নড়াইলে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজীবকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে জেলার শেখ রাসেল সেতুর উপর এই ঘটনা ঘটে। সজীব সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে লোহাগড়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। অংশীজনদের মতামত নিয়ে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ প্রণয়ন করার যে অঙ্গীকার সরকার করছিল তা পূরণ হয়নি। এই মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ধানমন্ডিতে টিআইবির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুমোদিত খসড়ায় এখনও আশঙ্কা জায়গা নিয়ে বিষয় রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় এভাবে খসড়া পাশ হওয়া অত্যন্ত বিব্রতকর, সেই মন্তব্য করেন তিনি। বলেন, এই আইনের দরকার আছে, এমনকি এ সংক্রান্ত আরও কয়েকটি আইন হওয়া উচিত। তবে অংশীজনদের সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে।
এর মধ্যে থেকে কয়েকটা ক্ষেত্রকে এখানে একই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করে একটা জগাখিচুর আইন হয়েছে, যার ফলে যেটা হয়েছে যে সাইবার সুরক্ষার নামে যেটা করা হচ্ছে যে আসলে মূল উদ্দেশ্য যেটা সাইবার সুরক্ষা, তার নামে আসলে ডিএসএ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেগুলো ছিল সেগুলোরই এক ধরনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে। আসছে নতুন বছর 2025 সালকে বরণ করে নিতে দেশে দেশে চলছে নানা প্রস্তুতি। কোথাও জমকালো আয়োজন, কোথাও আবার ঐতিহ্যবাহী প্রার্থনা। এরই মধ্যে প্রস্তুতি শেষ হয়েছে সিডনি হারবার, টাইমস স্কয়ারের মতো আলোচিত বর্ষবরণ ভেন্যুগুলোয়। 5, 4, 3, 2, 1, Happy New Year! 2025 সালকে বরণ করতে দেশে দেশে চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তের তোড়জোড় নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে। কনফেটি ছড়ানোর মহড়ার মাধ্যমে জানান দেওয়া হলো প্রস্তুত নতুনভাবে সাজানো ক্রিস্টাল বল। চলে কনসার্টের মহড়াও, অংশ নেন পপস্টার পিটবুল। বড় আয়োজন যুক্তরাজ্যের লন্ডনেও। এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে বিভিন্ন নাচের দল। টেমস নদী তীরে সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর প্রস্তুতিও নেওয়া হয়েছে। ভৌগোলিক কারণে প্রতি বছরের মতো এবারও সবার আগে নতুন বছরকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সিডনি হারবারেও রয়েছে জমকালো আতশবাজির আয়োজন। আধুনিক নানা আয়োজনের পাশাপাশি সমাদৃত প্রাচীন রীতি ও ধর্মবিশ্বাসও। সে আদলেই 2025 সালকে বরণ করে নিতে প্রস্তুত চীন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। একে তো অভিশংসিত, তার উপর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। বুধবার দেশটির ইতিহাসে নজিরবিহীন এই রায় দেন সিওলের একটি আদালত। ক্ষমতার অপব্যবহার এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয় ইউন সুক ইয়োলের বিরুদ্ধে। ডিসেম্বর জুড়ে দক্ষিণ কোরিয়ায় ছিল অস্থিরতা। মাসের শুরুতে হুট করে মার্শাল ল জারি করে বসেন প্রেসিডেন্ট। মুহূর্তেই পুরো দেশে ছড়ায় বিক্ষোভ, প্রতিবাদ। পার্লামেন্টের ভোটাভুটিতে সামরিক আইন প্রত্যাহার করা হলেও কাটেনি রেশ। 2 দফায় অভিশংসনের মুখে পড়েন রাষ্ট্রপ্রধান ইউন সুক ইয়োল। প্রথম ধাপে বেঁচে গেলেও হয়নি শেষ রক্ষা। অভিশংসিত হন ইউন। আনা হয় রাষ্ট্রদ্রোহের অভিযোগ। তদন্তে নামে পুলিশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সরকারি সংস্থা। চায় অপসারিত প্রেসিডেন্টের গ্রেফতারি পরোয়ানা। তাদের আপিল নজরে নিয়েই বুধবার গ্রেফতারি পরোয়ানার রায় শোনান সিওলের একটি আদালত। ক্ষমতার অপব্যবহার, তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলা হয় শুনানিতে, যা দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে বিরল। আদালতের সিদ্ধান্ত ঘিরে উচ্ছ্বসিত কোরীয়রা। বারবার তলবের পরও সে উপস্থিত হয়নি, যা সবচেয়ে খারাপ। ইউন যখন সামরিক আইন জারি করেছিল তখনই তাকে গ্রেফতার করা উচিত ছিল। দেরিতে হলেও আদালতের সিদ্ধান্ত আশাব্যঞ্জক। 21 শতকেও ইউন সামরিক আইন ঘোষণা করেছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক। বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এজন্য তিনি একাই দায়ী। তবে ইউনের আইনজীবীর অভিযোগ, অবৈধভাবে জারি হয়েছে এই পরোয়ানা। যাদের অনুমোদন নেই এমন সংস্থার আবেদনের প্রেক্ষিতে ওয়ারেন্ট জারি করা হয়েছে। তার চেয়েও দুঃখজনক হলো তদন্ত কেন্দ্রীয় জেলা আদালতের অধীনে পড়লেও পরোয়ানা ইস্যু করেছে পশ্চিমাঞ্চলীয় আদালত। অভিশংসিত প্রেসিডেন্টের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে চলছে দোলাচল। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। যদিও তা প্রমাণ খুব সহজ হবে না, কারণ 180 দিনের মধ্যে আইনিভাবে কার্যকর করতে হবে অভিশংসন। অন্যদিকে 4 মাস পরই শেষ হবে বিচারপতিদের মেয়াদ। আবার নতুন বিচারক নিয়োগ দেওয়ার এখতিয়ারও নেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের। সব মিলিয়ে আইনি জটিলতায় পড়তে হতে পারে দক্ষিণ কোরিয়াকে। অভিশংসিত হওয়ায় কর্তৃত্ব হারিয়েছেন ইয়োল। তবে সাংবিধানিক আদালত তাকে অপসারণ বা পুনর্বহাল না করা পর্যন্ত পদে বহাল থাকবেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ। হবিগঞ্জের বাহুবলে একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলী সহ 4 জন নিহত হয়েছেন। সকালে এই ঘটনা ঘটে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বিস্ফোরণে ঘটনাস্থলে 2 জন মারা যান। তারা চাঁদপুরের মিজান গাজী ও মাহফুজ। পরে আহত 4 জনকে ওসমানী মেডিকেলে নেওয়ার সময় পথেই প্রকৌশলী সহ আরেক শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। গ্যাসটা এখানে সাবস্টেশনের মাধ্যমে গ্যাসের পাওয়ারটা একটু লো করে, এখানে এই পাওয়ার লো করা একটু সমস্যা দেখা দিচ্ছিল, যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছিল। এই জন্য ইঞ্জিনিয়ার সহ ওই যে গ্যাস সাপ্লাই করে গাজীপুর গ্যাস কোম্পানির লোকজন, এরা 6 জন টোটাল,
এখানে এটা ঠিক করার জন্য আসছিল, তারপর হঠাৎ করে এখানে বিস্ফোরণ ঘটে। বিপিএল এ দিনের প্রথম ম্যাচে লড়ছে খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার সংগ্রহ 4 উইকেটে 137 রান। মিরপুরে রয়েছেন আমার সহকর্মী হাসানুর রহমান, সরাসরি যাচ্ছি সেখানে। হাসানুর, ম্যাচ কেমন দেখছেন এবং গতকাল তো টিকিট নিয়ে মিরপুরে তুলকালাম কাণ্ড দেখা গেল, সে ব্যাপারে জানতে চাই এবং আজ কি অবস্থা, দর্শক আগ্রহ কেমন দেখছেন? ম্যাচের কথাটাই প্রথমে বলি, ম্যাচ কিন্তু ভালো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমি মাঠের বাইরে এসেছি, যে 1 ওভার বাকি ছিল, তখন মাহিদুল অঙ্কন খুব ভালো ব্যাটিং করছিলেন। সবচেয়ে বড় কথা, বিপিএল তখনই সার্থক হবে যখন বাংলাদেশের লোকাল ক্রিকেটাররা পারফর্ম করবে। আজকের তৃতীয় ম্যাচ, এর আগের 2 ম্যাচও আমরা দেখেছি। গতকালকে ইয়াসির রাব্বি খুব ভালো ইনিংস খেলেছেন, বিজয় করেছেন, অনেকে মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। তো এটাই কিন্তু হবে বিপিএলের সার্থকতা, যখন মাঠের ক্রিকেটটা ভালো হবে। এবং এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকায় প্রথম 2 দিন কিন্তু বেশ হাই স্কোরিং ম্যাচ হয়েছে। টিকিটের যে বিষয়টা, যতটা তুলকালাম হয়েছে, কাণ্ড যতটা দর্শকের আগ্রহ ছিল, আজকে ঠিক তার বিপরীতে। আমি দর্শকদের সকাল থেকে আমাদের প্রতিবেদনে জানিয়েছি যে আজকে 2টা ফিজিক্যাল কাউন্টার করা হয়েছে দর্শকদের গতকালকে চাহিদার কারণে। একটা মিরপুর সিটি ক্লাব মাঠে, একটা এবং স্টেডিয়াম সংলগ্ন যে সুইমিং পুল কমপ্লেক্স আছে সেখানে। সিটি ক্লাব মাঠের কাউন্টারটা একদমই ফাঁকা। আমি ওখানে প্রায় 20-25 মিনিটের মতো ছিলাম, একটা দর্শকও আমি দেখিনি সেখানে টিকিট কাটতে। এবং সুইমিং কমপ্লেক্সের যেখানে লোকজন আছে, কিছু লোক টিকিট কাটছে, কিন্তু সবাই স্থানীয়। মূল বিষয় হচ্ছে যে ফিজিক্যাল কাউন্টারে যে আজকে থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে, এটা অধিকাংশ লোকেই জানে না, সেটা নিয়ে প্রচার প্রসারণার অভাব আছে। আমার মনে হয় বিসিবির এই বিষয়টাতে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, বিসিবির যে পেজ আছে সেখান থেকে একটা পোস্ট দিলেও কিন্তু লোকজন সেই বিষয়গুলো জানতে পারে। তো সেই জায়গাগুলোতে অনেক ঘাটতি আছে। এছাড়া বিপিএল হলে সচরাচর ব্যানার, পোস্টার, ফ্যাশন রাস্তায় দেখা যায়, স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দেখা যায়, সেই ধরনের কোনো প্রচার প্রচারণায় কিন্তু দেখা যাচ্ছে না। সব কিছু মিলিয়ে যদি দর্শকের কথা বলি, গতদিন যে আগ্রহ ছিল আজকে তার মানে ছিটে ফোটাও নেই। এবং কাউন্টারগুলো ফাঁকা, গ্যালারিগুলো এখন পর্যন্ত ফাঁকা। দেখা যাক এখন দিনের দ্বিতীয় ম্যাচে কি অবস্থা দাঁড়ায়। প্রচার প্রচারণার একটা ঘাটতির কথা জানাচ্ছেন হাসিনুর, ধন্যবাদ আপনাকে। পাপনের শেষে ফারুকের শুরু, হাথুরুর বিদায়, সিমন্স এখন গুরু। পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ তো ক্যারিবিয়ান দ্বীপে টি20 জয়ের গল্প। এনসিএল টি20-র সফল আয়োজন তো আরও কয়েকবার যুবাদের কাছে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। সব মিলে কেমন কাটলো দেশের ক্রিকেটের 2024? বিস্তারিত জানবো হাসান আল মারুফের ডেস্ক রিপোর্টে। আরও একটা বছরের সমাপ্তিতে নতুন বছরের আগমনী বার্তা। এই তো যেন সেদিনই এলো 2024। চোখ মেলতেই বিদায়ের ঘণ্টা বাজিয়ে সময়টা নতুন বছরের দিকে ছুটেছে আপন গতিতে। সব কিছুর মতোই রাজনৈতিক পালাবদলের প্রভাবটা পড়েছে দেশের ক্রিকেটেও। একদিকে যেমন পাপন যুগের অবসান, আরেকদিকে ফারুক অধ্যায়ের নতুন এক শুরু। ঠিক তেমনি আলোচিত টাইগার কোচ চান্দিকা হাথুরু সিংয়ের বিদায়ে দেশের ক্রিকেটে ফিল সিমন্সের নবযাত্রা। টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, ক্যারিবিয়ান দ্বীপে সালাউদ্দিনের অধীনে টি20তে উইন্ডিজকে ধরাশায়ী, তারপরে এনসিএল টি20-র আলোর মুখ দেখা। 22 গজ থেকে সাকিবের অপ্রত্যাশিত থমকে যাওয়া কিংবা যুবাদের এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন। ক্যালেন্ডারের পাতা বদলাবার আগে আরেকবার ফিরে দেখা যাক দেশের ক্রিকেটের ঘটনাবহুল 1 বছর। শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘ 12 বছর পর অবসান হয় পাপন যুগেরও। 2012 সালে বিসিবি সভাপতি হওয়ার পর টানা 3 বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। দেশের বাইরে গিয়ে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান নাজমুল হাসান পাপন। এর মধ্য দিয়েই খুলে যায় নতুন এক দুয়ার, যে দুয়ারে প্রবেশ করে বিসিবি সভাপতি হিসেবে নতুন অধ্যায়ের শুরু ফারুক আহমেদের। যে টেস্ট ফরম্যাটে নিয়মিত খাবেই খায় টাইগাররা, সেই ফরম্যাটেই রীতিমতো শাসন করে পাকিস্তানকে তাদের মাটিতে 2-0-তে হোয়াইট ওয়াশ করে নাজমুল শান্তর দল। জাতীয় দলের কোচের পদ থেকে বরখাস্ত হন চান্দিকা হাথুরু সিংহে। এক ক্রিকেটারের গায়ে হাত তোলা, অতিরিক্ত ছুটি কাটানো সহ বেশ কিছু অভিযোগের দায়ে হাথুরুকে দেয়া হয় অব্যাহতি। এরপরই সেই গদিতে ঠাঁই হয় ক্যারিবিয়ান ফিল সিমন্সের। এত সব নাটকীয়তার মাঝেও বড় অর্জনটা ছিল অনূর্ধ্ব 19 দলের। 2023 সালে প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের পর এবারও ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে যুবারা।
সিনিয়রদের জন্য বছরের শেষটা ছিল আলো জ্বলজ্বলে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ও ওয়ানডে ধরাশায়ী হওয়ার পর টি-20তে জয়ের গল্প লিখেই বছরের রীতি টেনেছে টাইগাররা। সেটিও প্রথমবারের মতো জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়া দেশীয় মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে। এবার দেশের ঘরোয়া ক্রিকেটেও ছিল দিন বদলের হাওয়া। প্রায় এক যুগ পর সফলভাবে আয়োজিত হয় NCL টি-20 টুর্নামেন্ট, যেখানে নজর কাড়েন বেশ কিছু উদীয়মান ক্রিকেটার। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে যেন ছিলেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 4 মাসের ব্যবধানে সরকার পতন। দেশের বাইরে থেকেই পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশের হয়ে খেলেন সাকিব। ভারতের মাটিতেই ঘোষণা দেন সাদা পোশাকে অবসরের। ইচ্ছে ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্টে বিদায় নেয়ার। যদিও নিরাপত্তা ইস্যুতে আর ফেরা হয়নি দেশে, সেই সাথে ঝুলে আছে তার বিদায়ী ম্যাচের ভাগ্যটাও। সাফল্য ব্যর্থতার নাটকীয়তায় শেষ হলো দেশের ক্রিকেটের 2024। এবার অপেক্ষা দেখার নতুন বছরে কোন দিকের পাল্লাটা ভারী হয় সেটার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।